কেমন আছো গো বৌদি? উপরওয়ালার কৃপায় ভালোই আছি। তুমি কেমন আছো? মাসিমার শরীর ভালো আছে? কাল বিকেলেও একবার এসেছিলাম, কিন্তু তোমার দোকান বন্ধ ছিল, তাই ফিরে যেতে হলো। আমি ভালো আছি, মাও খুবই ভালো আছেন। হ্যাঁ গো, কালকে বিকেলে দোকান বন্ধ ছিল। দোকানের কিছু সদাই আনতে শহরে গিয়েছিলাম, ফিরতে দেরি হওয়াতে আর দোকান খোলা হয়নি। বুঝতে পেরেছি দাদা, বিন্নি চাল এনেছো? কাল এটার জন্যই এসেছিলাম, পরে দোকান বন্ধ দেখে বাড়ি ফিরে গেছি। চিন্টু কদিন ধরে বিন্নি চালের খিচুড়ি খেতে চেয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ এনেছি। বলো কতটুকু দেবো, 1 কেজি নাকি 2 কেজি? আপাতত 1 কেজি দাও। কিছু মনে করো না, একটা কথা বলবো। সে কি, তুমি আমার অনুমতি নিচ্ছ কেন বৌদি? আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, যা বলবার এমনি বলবে, অত অনুমতি নিতে হবে না। আসলে চালের দামটা তুমি আমাদের আগের হিসেবের সাথে লিখে রেখো, তোমার দাদা দিয়ে যাবে। এটা বলতে তুমি এত আমতা আমতা করছো? দাদা আমি দুঃখিত, শিবিনের শরীরটা তেমন ভালো নেই, তাই ঠিক করে কাজে যেতে পারছে না। এই জন্য তোমার পাওনা টাকা ঠিক করে দিতে পারছি না, তাই একটু বলতে সংকোচ বোধ হচ্ছিল যে আবার নতুন করে কিভাবে তোমাকে বাকি দিতে বলি। হ্যাঁ, এবার শুনেছি শিবিনের কথা। তুমি চিন্তা করো না বৌদি, আশা করছি শিবিন সুস্থ হয়ে যাবে। আর শোনো শোনো, তোমার যখন যা লাগবে তুমি দোকান থেকে এসে নিয়ে যেও, কোনো সংকোচ বোধ করতে হবে না, কেমন? ধন্যবাদ দাদা, তোমার মতো আর ভালো মানুষ হয় না। ইরে সখী, বহুদিন হলো তোর কোনো দেখা নেই। আমি না আসলে তুই তো কখনো নিজের বাড়ি থেকে আমার বাড়ি যাস না। আর বলিস না, সারাদিন কাজকর্ম করতে করতে এতটাই ব্যস্ত থাকি যে তোর কাছে গিয়ে কথা বলার অথবা গল্প করার একটু সুযোগ পাই না। কেন, তোর বাড়িতে এত আবার কিসের কাজ? ওরা তো দুজন মানুষই থাকিস। শুধু বাড়ির কাজ না রে, কিছুদিন হলো দুটো বাড়িতে নিয়েছি, না হলে না খেতে পেয়ে মরতে হতো। এ আবার কেমন কথা? কি এমন হয়েছে যে তোকে না খেতে পেয়ে মরতে হতো? তোকে জানানো হয়নি, পরেশের চাকরি নেই, এজন্য আমি মানুষের বাড়ি গিয়ে কাজ করা শুরু করেছি। চাকরি নেই মানে? কি এমন হয়েছে যে ওর চাকরি চলে গিয়েছে? তুই তো জানিস পরেশ কেমন অলস, ওর গাফিলতির কারণেই এই অবস্থা হয়েছে। যদি একটু পরিশ্রম করতো তাহলে আর চাকরি যেত না। এত ভালো একখানা চাকরি এত সহজেও কি করে হাতছাড়া করে? অবশ্যই তোকে আর কি বলবো, আমার নিজের ছেলেই তো একই ধরনের কাজ করছে। কেন, ভানু আবার কি করলো? কি আর করবে, দোকান দিয়ে বসেছে, কিন্তু ও সরলতার সুযোগ নিয়ে গ্রামের মানুষ ওর থেকে বাকিতে জিনিস নিয়ে যায় আর ও হাসি মুখে দিয়ে দেয়। এমন করলে চলবে কি করে? কিছুদিন পর তো দোকান বন্ধ করে ঘরে বসতে হবে। ওকে বুঝিয়ে বলিস। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। যাই হোক, তুই নিজের খেয়াল রাখিস, উপরওয়ালা চাইলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে সখী, তুইও নিজের খেয়াল রাখিস। অনেক দিন হয়েছে গ্রামে কোনো ঝামেলা নেই, কেমন যেন শান্ত শান্ত আছে। এত শান্তশিষ্ট গ্রাম তো আমার ভালো লাগছে না কিছুতেই। একটা কিছু করতে হবে। ওস্তাদ, আপনি শুধু একবার বলুন কি করতে হবে, আমি চোখে নিমেষে করে দিচ্ছি। ভাবতে দে। ও হ্যাঁ শোন, আমার খাজনার যে হিসেবটার মানে হিসেবের খাতাটা আছে সেটা নিয়ে এত দেখি। গ্রামের সকলেই খাজনা আদায় করেছে, কিন্তু ভানু এখনো 2 মাসের খাজনা দেয়নি। ওর কত বড় সাহস! হ্যাঁ, ও এখনো খাজনা দেয়নি, কিন্তু ঠিকই শান্তিতে আছে। আপনি যদি বলেন ওস্তাদ, রাতের ঘুম হারাম করে দেব, শুধু একবার অনুমতি দিয়ে দেখুন। উত্তেজিত হোস না, তুই শুধু একবার চিন্তা কর, গ্রামের সকল মানুষ আমাকে ভয় পায়। আমার ভয়ে সময়ের খাজনা সময় আদায় হয়, কিন্তু ওর এত বড় সাহস কি করে হলো রে? জানি না, কিন্তু এটুকু জানি ওর দোকান ভালোই বেচাকেনা হয় দোকানে, তা নিশ্চয়ই ইচ্ছে করে 2 মাসের খাজনা আদায় করেনি।
ওর সাহসে তারিফ করতে হয় বটে, কিন্তু এই সাহস বেশি দিন থাকবে না। ওর আর ওর দোকানের একটা ব্যবস্থা করতে হবে। ওর অবস্থা দেখে যেন সকলের মনে থাকে আমি কে। এ করতে হবে না, যা করবার আপনারই গোলামি করে দেবে। আপনি শুধু বসে বসে দেখবেন আর মজা নেবেন। কিরে চিন্টু, কোথায় যাচ্ছিস? তুমি কি চোখে দেখতে পাও না, নাকি তুমি অবুঝ শিশু? স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে আছি যেহেতু, তার মানে তো বাড়ি ফিরছি, এটাও তোমাকে বুঝিয়ে বলতে হবে। আমি তো ভেবেছিলাম তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিন দিন যেভাবে লুচির মতো ফুলছিস, তাই ভাবলাম ভয়ে তোর বাবা মা তোকে তাড়িয়ে দিয়েছে। তুই যদি ঠুস করে ফিরে যাস তাহলে তো পুরো গ্রাম কেঁপে উঠবে। হ্যাঁ, আমি না হয় মোটা, কিন্তু তোমাকে ফুঁ দিলে তুমি বাতাসের সাথে উড়ে যাবে। সে যাই হোক, দেখি তো তোর হাতে কি কি খাবার আছে, আমাকে দে। আমি খেয়ে তোর খাবারের স্বাদ বলছি, তা শুনি পেট ভরিয়ে নিস। আমি কেন আমার খাবার তোমাকে দিতে যাব? তোমার খাবার তুমি নিজে গিয়ে কিনে আনো। ছোট বাচ্চাদের থেকে খাবার ছিনতাই করতে লজ্জা করছে না? আরে না না, আমার লক্ষ্মী ছোট ভাই, আয় আয়, তোকে একটু আদর করে দিয়ে। তুই তো আমার ছোট্ট ভাই, তাই না? তোর সাথে মজা না করলে কার সাথে করবো? কিন্তু আর কথা কি জানিস, মোটাকে তো মোটা বলতেই হয়। তোকে মোটা না বললে তুই কি শুকিয়ে যাবি? তোমার কি মনে হয় তুমি আমাকে মোটা বললে তোমার গায়ের মাংস এমনি এমনি চলে আসবে তোমার গায়ে? তুমি আমাকে মোটা বলো আর যাই বলো, তুমিও শুটকি মাছ হয়েই থাকবে যত সব। কি হয়েছে? তোমরা দুজন কি নিয়ে এত হাসাহাসি করছো? দেখো না কাকু, পরেশ কাকু আমাকে মোটা বলে খেপাচ্ছে। আরে না না, তেমন কিছু নয় ভানুদা, ও যাচ্ছিল, ভাবলাম একটু ওর সাথে মজা করি আর কি, মারছিলাম আর কি। যাই বলো, কখনো কারো শারীরিক গঠন নিয়ে মজা করো না। এমন মজা বাদ দিয়ে দুজনে বাড়ি ফিরে যাও। যাও যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কিরে ভানু, কি খবর তোর? এই তো তপনদা, আছি মোটামুটি। তা তুমি কেমন আছো বলো? অনেকদিন পর এদিকে এলে। আমি আজ বিন্দাস, আসতে তো চাইনি, তোর জন্য আসতে হলো। কেন গো তপনদা, আমার সাথে কি তোমার কোনো কাজ ছিল নাকি? যেভাবে ভোলা হয়ে আছিস মনে হচ্ছে তো কিছুই জানিস না। আমি কি কোনো ভুল করেছি? তুমি কি নিয়ে বলছো আমি এখনো বুঝতে পারছি না তো। ছোট খোকা কিছুই বোঝে না। আজকে 2 মাস যে খাজনা দিসনি, সেদিকে কি তোর হুঁশ আছে নাকি সেটাও ভুলে গেছিস? খুব অভাবের মধ্যে দিন যাচ্ছে গো, তাই এই 2 মাস ঠিক করে খাজনা দিতে পারিনি। পরবর্তী মাসে দিয়ে দেব। মিথ্যে বলতে লজ্জা করছে না? আমরা সবাই জানি গ্রামের সব থেকে ভালো বেচা কেনা তোর দোকানই হয়, তুই আবার বলছিস অভাব? বিশ্বাস করো তপনদা, সবাইকে বাকি দিতে দিতে এখন আমি নিজেই অভাবের মধ্যে আছি। আর জগদীশ সাহেব তো কিছুই বলছে না। তাহলে তুমি এমন করছো কেন? কত বড় স্পর্ধা! তুই আমার সাথে বিয়াদবি করিস? ওরে ওস্তাদ কি তোর কাছে নিজে এসে খাজনা চাইবে? ওরে উনি আমাকে পাঠিয়েছেন খাজনা আদায় করবার জন্য, কিন্তু তুই আমার সাথে বিয়াদবি করছিস। দাদা, আমি তো তোমাকে এমন করে কিছু বলিনি। তাহলে তুমি এমন কেন লোক ডেকেছো? লোক ডেকেছি তোর শেষ দেখবার জন্য বে। এই সবাই মিলে ওর দোকান ভেঙে গুড়ি দাও। ওরে বাবা, লাগছে লাগছে, ও বাবারে বাবা, ও মাথা ফাটিয়ে দিল, ওরে বাবা। এই চল চল, আমাদের কাজ শেষ, এবার সবাই চল এখান থেকে, পালিয়ে চল। আয় আয় আয়, আমার কি সর্বনাশ হলো! আমার ছেলেকে কেন এভাবে মেরেছে? সে তো কখনো কারো ক্ষতি করেনি, তাহলে তাকে এভাবে মারার কারণ কি? শান্ত হ মমতা, এভাবে কান্না করলে তুই অসুস্থ হয়ে পড়বি। তখন ওকে দেখাশোনা কে করবে? কি করে শান্ত হব বল? আমার এই সহজ সরল ছেলেটি গ্রামে সব সময় সকলের বিপদে সাহায্য করেছে, কিন্তু আজকে তার এই অবস্থা। আমি কি করে শান্ত হই? আমরা সবাই এবং গ্রামের সকল লোকজন জানে ভানু কেমন ছেলে। তার উপরে এই অত্যাচারের প্রতিবাদ আমরা অবশ্যই করব। কি করে আমরা প্রতিবাদ করব? গ্রামের সকল লোকেরাই জগদীশকে ভয় পায়। আমরা চাইলেও কোনো প্রতিবাদ করতে পারবো না। কোনো না কোনো ভাবে দোষ আমাদের উপরেই চাপিয়ে দেবে। ঠিকই বলেছো কাকিমা। এই জগদীশের মতো এত প্রভাবশালী লোকেরা যত যাই করুক, তাদের কখনো বিচার হয় না, বরঞ্চ আমাদের মতো গরিব মানুষরাই কষ্ট করে। কিন্তু অনেক হয়েছে, এবার আমাদের কোনো ব্যবস্থা নেওয়া উচিত একটা। এই জগদীশ যখন গ্রামের দায়িত্ব পেয়েছে,
তখন থেকেই আমাদের উপরে অত্যাচার করেই চলেছে। থাক, আমি চাই না আমার ছেলের আর কোনো ক্ষতি হোক। কাকিমা, পারবে না বললেই তো চলে না, আমাদেরকে পারতে হবে। জগদীশের অত্যাচার থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কিছু তো করতে হবে। শোন বাবা, শোন, তোকে আমি হারালে আমার আর কিছুই থাকবে না। আমি চাই না তুই কোনো ঝামেলায় জড়াস। কোথায়? আমি কেন কোনো ঝামেলায় জড়াতে যাব? বাবা, আমি জানি তোর মনের মধ্যে কি ঘুরছে, কিন্তু এইটুকু মনে রাখ, আমরা গরিব মানুষ, আমাদের কিছু হলে কেউ এগিয়ে আসবে না। তাই যা করবি ভেবে চিন্তে করবি। এত চিন্তা করো না তোমা, আমার কিছুই হবে না। আর কাউকে না কাউকে একদিন তো প্রতিবাদ করতেই হবে। বাবা জগদীশ অনেক প্রভাবশালী লোক, সে চাইলে নিমিষেই আমাদের শেষ করে দিতে পারবে। অল্প বয়সে তোর বাবাকে হারিয়েছি, এখন বুড়ো বয়সে এসে তোকে হারাতে চাচ্ছি না। তোকে হারালে আমার কি হবে, এটা একটু চিন্তা করিস বাবা। মা, যাই করব গ্রামের সকলের ভালোর জন্য করব, আর গ্রামের সকলকে সাথে নিয়ে করব। যদি গ্রামের সকলে একসাথে প্রতিবাদ না করে তাহলে আমরা কিছুই করতে পারবো না। তাও বাবা তুই নিজের খেয়াল রাখিস, জগদীশের কোনো লোকের সাথে কথা বলার বা কিছু নিয়ে তর্ক করার দরকার নেই। শোনো মা, খারাপ কখনো বেশি দিন টিকে থাকতে পারে না। আরে একদিন না একদিন কোনো না কোনোভাবে তার কর্মফল তাকে ভোগ করতে হবে। তুমি চিন্তা করো না, আমি কারোর সাথে কোনো তর্ক করব না। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রাখিস। নিজের জন্য না হলেও মায়ের কথা ভেবে নিজের খেয়াল রাখিস। ঠিক আছে মা, তুমি আমার জন্য ওপরওয়ালার কাছে প্রার্থনা করো, আমরা যেন সকলেই ভালো থাকতে পারি। এই যে দেখি জয় আর শিবিন, কেমন আছো? এতদিন পর কি মনে করে আসলে? ভালো আছি গো কাকিমা, কিছুদিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না। তুমি কেমন আছো? আর ভানুদা কেমন আছে? আমি আর আছি আর কি, ভানু আগের থেকে ভালো আছে। আশা করছি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আসো, ঘরে এসে বসো তোমরা। ভানু, কি অবস্থা তোমার? এখন শরীর কেমন লাগছে? এই তো দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমারও তো শরীর খারাপ ছিল। কিছুদিন হলো শরীরটা ঠিক হয়েছে, তাই আবার দপ্তরে যাওয়া শুরু করেছি। তাহলে ভানু সুস্থ হওয়ার পর কি করবে, কিছু ভেবেছো? এখনো কিছু ঠিক করিনি। শরীরের যা অবস্থা, মনে হয় না এমন কিছু করতে পারবো। দোকানটাও তো ভেঙে দিয়েছে, আবার নতুন করে গড়া খুবই কঠিন। ওখানে আবার নতুন করে দোকান দিয়ে বসবার কোনো দরকার নেই। বিকল্প কোনো ব্যবস্থা করো। জয়া একটা প্রস্তাব নিয়ে এসেছে, শুনে দেখো, যদি ভালো লাগে তাহলে ওটা করা যেতে পারে। কাকিমা, তোমাদের সংসার আর আমাদের সংসারের অবস্থাটা কিছুটা একই, তাই আমি ভাবছিলাম আমি আর তুমি মিলে যদি একটি খাবারের দোকান দিই তাহলে কিন্তু মন্দ হতো না। বুদ্ধিটা তো মন্দ না, কিন্তু খাবারের দোকান দিতে হলে তো টাকার প্রয়োজন। আমি এখন এত টাকা কোথায় পাবো? মা, চিন্তা করো না, আমার কাছে জমানো কিছু টাকা আছে যা আমি বিপদের জন্য রেখেছি। সেগুলো দিয়েই তোমরা শুরু করো। ঠিক আছে, দোকান গোছানো নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না, সেটা আমিও শিবিন আস্তে আস্তে করে নেব। কি হয়েছে ওস্তাদ? আপনাকে দেখে মনে হচ্ছে চিন্তা করছেন। দুশ্চিন্তা করবার মতোই বিষয় রে। আরে আমার ছেলে কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। এতদিন আমাকে বলেনি, আমি যদি চিন্তা করে অসুস্থ হয়ে যাই এজন্য। আজকে হঠাৎ তার বন্ধুর চিঠি পেয়ে জানতে পারলাম। চিঠিতে কি লেখা ছিল? আমাদের তো দ্রুত শহরে যাওয়া উচিত। ওর বন্ধু লিখেছে, কলেজে যাওয়ার জন্য সে রিক্সা করে রওনা দিয়েছিল। তারপর হঠাৎ করে পেছন থেকে কোনো এক বড় গাড়ি রিক্সায় খুব জোরে আঘাত করে। তারপর সে রিক্সা থেকে গড়িয়ে রাস্তার ডালে গিয়ে, রাস্তার ধারে ওই গাছের ডাল থাকে না, ও যে মাথায় আঘাত খায়। তাহলে এই অবস্থা খুবই তো গুরুতর। আপনি বললে আমি এক্ষুনি শহরে যাওয়ার ব্যবস্থা করছি। ওর বন্ধু আমাদেরকে যেতে না করেছে, বলেছে এখন সে সুস্থ আছে। আঘাতটা বেশি গভীর ছিল না, তাই সে বেঁচে ফিরেছে। আর যদি একটু জোরে লাগতো আমি আমার ছেলেকে হারিয়ে ফেলতাম।
ওস্তাদ, আপনি যদি বলেন আমি আজই শহরের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে, তুই তাহলে আজই শহরের উদ্দেশ্যে রওনা দে। সেখানে গিয়ে আমার ছেলেকে দেখে আয়। কিছু টাকা দিচ্ছি, ওগুলো ওর হাতে দিয়ে আসবি। ঠিক আছে ওস্তাদ, এখন তাহলে আমি আসি, সন্ধে রওনা হব। কাকিমা, আমার দিক থেকে সব আয়োজন শেষ। এখন যারা আসবে আপনি তাদের মিষ্টি নিয়ে আপ্যায়ন করবেন, ঠিক আছে? ঠিক আছে জয়া, তুমি না থাকলে আজ আমি আর আমার ছেলে হয়তো রাস্তায় বসে থাকতাম। তোমাকে মনে প্রাণে ধন্যবাদ। আহ কাকিমা, ধন্যবাদ বলার কিচ্ছু নেই। এই দোকানটা আমাদের দুজনের স্বপ্ন। অভাব অনটনের দিন আমরা দুজনেই দেখেছি, তাই এখন চাই একে সুন্দরভাবে গড়ে তুলতে। চিন্তা করো না মা, আমরা একসঙ্গে কাজ করলে এই দোকানটাও একদিন মানুষের ভরসার জায়গা হবে। অনেক অনেক অভিনন্দন তোমাদের দুজনকে। আশা করি এই দোকানের মাধ্যমে তোমরা নতুন ভাবে এগিয়ে যেতে পারবে। দোকানটা সত্যিই সুন্দর হয়েছে, আর এমন এক জায়গায় হয়েছে যেখানে গ্রামের সবাই রোজ চলাফেরা করে। খুবই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু শিবিন দাদা পছন্দ করে দিয়েছিল, ওনার বুদ্ধির তো জবাব নেই। তাহলে তো সব ভালোই হয়েছে। তোমরা সফল হলে পরেশকেও তোমাদের সাথে ছোটখাটো কিছুতে যুক্ত করে নিও। হ্যাঁ, আমি তো আগেই ভেবেছি কয়েক মাস যাক, তারপর পরেশকেও একটা দায়িত্ব দিয়ে দেব। এখন বলো কাকিমা, তোমাদের খাবার দোকানের সবচেয়ে বিশেষ খাবার কোনটি? আমরা ঠিক করেছি আমাদের দোকানের বিশেষ খাবার হবে মাটির হাঁড়িতে খাসির মাংস। ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তোর হাতের খাসির মাংসের কোনো তুলনা নেই। আমার বিশ্বাস ওরা গ্রামের মানুষের এই খাবার পছন্দ করবে। ধন্যবাদ তোকে শকুন্তলা, আশা করি ভালো কিছুই হবে। অনেক কথা হলো, এবার কাকিমা মিষ্টি খাও। পরেশ, তুমিও খাও। শুনছি গ্রামে নাকি কোনো মহামারী দেখা দিয়েছে। হ্যাঁ ওস্তাদ, কালকে হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি কত মানুষ পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি। খুব খারাপ অবস্থা। শুনে মনে হচ্ছে আমাদের পরিকল্পনা কাজ করছে, কি বলিস? আপনি পরিকল্পনা করলে তা মাটি হবে? একদম ঠিকঠাক মতোই হয়েছে। যাক, তাহলে আমাদের পরিকল্পনার ওপরের ধাপটা শুরু করে দে, বুঝলি? ঠিক আছে, এখনই হাসপাতালে যাচ্ছি। এমন একটা ক্ষোভ সৃষ্টি করব মানুষের মনে, যে ক্ষোভে আজই মমতা আর জয়ার খাবারের দোকান ভেঙে তছনছ করে দেবে। এই শোনেন সবাই, আপনাদেরই পেটের অবস্থা হয়েছে মমতা আর জয়ার দোকানের খাবার খেয়ে। তারা মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে রান্না করে, যেতে বেশি লাভ হয়। আমি কালকে রাতে বাড়ি ফেরবার সময় এই মমতা আর জয়ার কথা শুনেছি নিজের কান দিয়ে। এই, তোমরা কি খাওয়াচ্ছ আমাদের? সকলে পেটে ব্যথায় কষ্ট পাচ্ছি। দোকান খুলে বিষ মিশানো খাবার, আজের জবাব চাই। কম খরচে অতিরিক্ত লাভের আশায় তোমরা আমাদের মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাবার খাওয়াচ্ছ? হ্যাঁ, ভাঙো, ভেঙে ফেলো। কি হয়েছে বলুন, আমরা কিছুই বুঝতে পারছি না। সোজাসুজি বলো, কি মেশাও খাবারে? হ্যাঁ, আমরা কিছু মিশাইনি, আমাদের বিশ্বাস করুন। এই অভিযোগ তোমাদের মাথায় কে ঢুকিয়েছে? কে বলেছে এসব কথা? আমরা এমন কিছু করেছি? কে বলেছে? তপন বলেছে, জগদীশ বাবু সহচর তপন বলেছে সব। শোনো, যদি তোমরা প্রমাণ করতে পারো যে আমাদের খাবারে কোনো সমস্যা আছে, তাহলে আমি এই দোকান বন্ধ করে আমি আর আমার ছেলে সারা জীবনের জন্য গ্রাম ছেড়ে চলে যাব। বেশ, তাহলে তাই হোক। পরীক্ষা হলে সত্যটা সবার সামনে চলে আসবে। চলো সবাই। আপনারা কয়েকজন আমার সাথে আসবেন। আমার রান্না করার জায়গায় সবকিছু আছে। আপনারা সবকিছু ভালোভাবে ঠাকুরের দেখুন। ঠিক আছে, করে দেখছি। আমরা এখানে কিছুই পাইনি। এখন তখন তুমি আমাদের বলো, তুমি আমাদের কেন মিথ্যে বলেছো?
আমি কোনো মিথ্যে বলিনি। আমি কেন মিথ্যে বলতে যাবো ওরে বাবা? এই বল বল বল, মারকে ভূতেও ভয় পায় রে, বল তুই সত্যিটা খুলে বল। না না, আমি 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 তোমাদের সবাইকে সত্যি খুলে বলছি, আমাকে মেরো না। আসলে এইসব আমি নিজের জন্য করিনি, জগদীশ সাহেব আমাকে বলেছিলেন করতে, তাই আমি করেছি। আমরা তো কোনো তার ক্ষতি করিনি, তাহলে এত ক্ষেপে আছে কেন? ভানু খাজনা দেয়নি বলে জগদীশ সাহেব আমাকে বলেছে আমি যেন ভানুকে সায়স্তা করি এবং তার দোকান ভেঙে দিই। আমার ছেলের দোকান না হয় ভেঙেছে খাজনার জন্য, কিন্তু আমাদের দোকান কেন ভাঙতে চেয়েছে? কারণ আপনারা দোকান দেওয়ার সময় ওনার সাথে কোনো পরামর্শ করেননি এবং ওনার অনুমতিও নেননি, সেই ক্ষোভ থেকে তিনি এসব করেছেন। তা না হয় বুঝলাম, কিন্তু গ্রামের সকলের একসাথে পেটে ব্যথা এটা তো স্বাভাবিক নয়, এটা কি করে হলো? জগদীশ সাহেবের কথায় আমি গ্রামের খাবার পানির কূপে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছি, তাই একসাথে এত মানুষের পেটে ব্যথা দেখা দেয়। তোমাদের মতো লোক আমাদের সমাজে থাকার যোগ্য নয়, তোমরা আমাদের জন্য ক্ষতিকর। আমাদেরকেও তোমরা ক্ষমা করে দাও, তপনের কথায় আমরা প্রভাবিত হয়ে তোমাদের সাথে খারাপ করেছি, আমাদের এরকম করা উচিত হয়নি। ভুল মানুষের দ্বারাই হয়, চলো আমরা সব ভুল বোঝাবুঝি ভুলে একসঙ্গে মিলেমিশে থাকি। চলো, আজ মূল অপরাধী পাকড়া হওয়ার খুশিতে তোমাদের সকলকে আমাদের দোকানে সবচেয়ে বিশেষ পদ দিয়ে খাবার খাওয়াবো, আর সেটা হলো মাটির হাঁড়িতে খাসির মাংস। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।